দুর্বিষহ একদম পথশিশুর মতো জীবনযাপন করতেছে। বড় লোকের ছেলে, বাংলাদেশের 1 নাম্বার ধনী কোম্পানি জানেন আকিজ গ্রুপ, এমডির বাচ্চাইনি, থার্ড ওয়াইফ ডিভোর্স দিয়ে চলে যায় আর কি, ওই দুবাইতে চলে গেছেন। রিসিভ করে লাইভ যে আমরা কোন লোকেশনে যাচ্ছি সেগুলো পাঠায় গ্রুপে। লুকিং গ্লাস আমার দিকে দিয়ে রাখে, লুকিং গ্লাস থেকে আমার দিকে তাকায় থাকে। ভালো হলেও হবে বাবার নাম আর খারাপ হলে হবে মায়ের নাম। কিন্তু এই জানেন যেহেতু আমি নীরব ভাইয়ের ওখানেও গিয়েছিলাম, কালের কণ্ঠতে ইন্টারভিউ দিয়েছিলাম, এবং আমার যেহেতু পেজ আছে, আমি লাইভেও আজকেও কথা বলেছি, বারবার বলছি সবাইকে যে আমাদের একটু হেল্প করেন। তো এখন আপনাদেরকে আমি ডেকেছি ভাই আমার বাচ্চাটার ভবিষ্যতের জন্য, কারণ এত বড় লোকের ছেলে, বাংলাদেশের 1 নাম্বার ধনী কোম্পানি জানেন আকিজ গ্রুপ, আকিজ ফুটার এমডির বাচ্চাইনি, কিন্তু এ আজকে মানে খুবই দুর্বিষহ একদম পথশিশুর মতো জীবনযাপন করতেছে। বর্তমান যে সিচুয়েশনটা আমি আছি তার মানে ওনার যে থার্ড ওয়াইফ ডিভোর্স দিয়ে চলে যায় আর কি ওর বাবার, উনি দুবাইতে চলে গেছেন, এবং এই কিছুদিন আগে ওর বাবা সেই দুবাইতে আনতে গেছেন। তো তখন আমি ওর বাবাকে বাংলাদেশে পাচ্ছি না বলে আমি ওনাকে মেসেজ করেছি, ওনার পিএসকে মেসেজ করেছি। ভ্যান্ডারের গাড়িতে চলি, ওর বাবার কিন্তু 13 কোটি 8 কোটির গাড়ি আছে, কিন্তু আমাদেরকে ভ্যান্ডারের গাড়ি পাঠায়। তো ওই ভ্যান্ডর যখন আমাদেরকে গাড়ি দেয় তখন এক এক সময় এক একটা আমি সেফ ফিল করি না, এবং তারা আমার কোনো কথা শুনতে চায় না, মানে আমার সাথে খুব রাফ ব্যবহার করে যে আপনি তো ভাড়া গাড়িতে চলেন, মানে আমার কথা শুনবে কেন। তো রিসেন্টলি একটা এর আগে যে ড্রাইভার দিয়েছিল তারও সেম প্রবলেম, সে পথ চিনে না আর কি, আমার বলে পথ দেখায় নিতেন, আমি তো ঢাকা শহর সব পথ চিনি না, যেহেতু আমি সব অলিগুলিতে কখনো চড়ি নেই। আমাকে একবার আপনার সিএমএম কোর্টে নেওয়ার কথা বলে নোয়াখালী নিয়ে গেছেন, আমি তো নোয়াখালীর পথই চিনি না, আমি যে দেখি যে সব নোয়াখালী লেখা। তো তখন আমি ফোন দিয়ে ওদেরকে বলছি যে হায়দার তুমি কি ড্রাইভার আছে, আমাকে তো নোয়াখালী নিয়ে আসছে সিএমএম কোর্টে না নিয়ে। তারপর ওই ড্রাইভারটা চেঞ্জ করে এই যে বর্তমান যে ড্রাইভারটা নিয়ে আমি এখন খুবই ভোগান্তিতে আছি, ওই ড্রাইভারটাকে দিছে। ওই ড্রাইভার আমার বাচ্চাকে সকালে যখন স্কুলে নিয়ে যায়, সে ইমো একটা আপনার গ্রুপ খুলেছে, মানে সব মেয়েরা ওখানে অ্যাডেড, এবং আমি এটা বারবারই তাদেরকে ফোন করে জানাইছি। আমি যখন গাড়িতে থাকি তখন সে রিসিভ করে লাইভ যে আমরা কোন লোকেশনে যাচ্ছি সেগুলো পাঠায় গ্রুপে। এটা তো আমার বাচ্চার সিকিউরিটি হতে পারে না। তারপরে উচ্ছৃঙ্খল ভাষা সে কথা বলে, লুকিং গ্লাস আমার দিকে দিয়ে রাখে, লুকিং গ্লাস থেকে আমার দিকে তাকায় থাকে, আমার উন্নটনা সরে থাকে, অনেক গাছের পিছনে বসা থাকি, আমি সেটাও জানাইছি, আমার কাছে হোয়াটসঅ্যাপে সব আছে। তারপরে সকালে পাঠাই, সে ওই যে ইমো চালায় এক হাত দিয়ে এরকম গাড়ি চালায় না, তো ট্রাকের সামনে পড়ে গেছে, এবং একদিন আপনার একটা গাড়ি তো লাগাই দিছে। এটা বলার পর ওটা আমি তাদেরকে জানাইছি, কিন্তু হায়দার ওইটার বুরুক্ষোভ করে না, সেটা সে আরো উল্টা আমার উপরে রাগ হয় যে আপনি ড্রাইভার চালাইতে পারেন না, আপনি ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করেন, এর জন্য ড্রাইভার থাকে না। এখন এইটা আপনার সন্তান হলেও আপনি তো ড্রাইভার রাগ হবেন যে তুমি কেন এরকম করে গাড়ি চালাইছো, আমার বাচ্চা সকাল তোমার সাথে যায়। রিসেন্টলি যে ঘটনাটা উনি ঘটাইছে, মানে আমি আনএক্সপেক্টেড, আমাকে আমি মুখে উচ্চারণ আমি করতে আমার লজ্জা লাগতেছে, মানে সে খুবই বাজেভাবে আমার বাচ্চার সামনে বসে ওই মেয়ের সাথে কথা বলেছে। সেটা আমি হায়দারকেও জানাইছি, তন্ময়কে জানাইছি, ওর বাবাকে মেসেজ করে জানাইছি যে এই ড্রাইভার থাকলে আমার ছেলে নষ্ট হয়ে যাবে, কারণ ওই ল্যাঙ্গুয়েজগুলো তো আমার ছেলে শিখতেছে। তো এখন ওরা ওর বাবার মানে অবর্তমানে এগুলো করতেছে নাকি ওর বাবা জানে, কারণ একটা বাবা, আপনিও বাবা, আরও যারা এই টিভি এই নিউজ দেখবেন তারাও কারো না কারো সন্তান। কখনোই আপনারা যখন শুনবেন যে একটা বাচ্চার সামনে অতিরিক্ত মাত্রায় খারাপ ভাষায় কথা বলছে, কখনই সেই ড্রাইভারকে আমার মনে হয় কোনো বাবা একদিনের জন্য হলো পাঠাবে। আমি সেই ড্রাইভারকে রাখি নাই কেন, এটার জন্য হায়দার আমাকে মানে মানে পারলে চিবিয়ে খেয়ে ফেলে, এবং এরপর থেকে আমার বাসায় গাড়ি দেওয়া বন্ধ করে, স্কুল আজকে 5 দিন ধরে বন্ধ, এবং আমাকে মানসিক টর্চার করতেছে। তারপরে আমার বাচ্চার স্কুল বন্ধ করতেছে। ওই ড্রাইভারকে কালকে আমার বাসা পাঠাইছে, আমাকে দারোয়ান ফোন দিছে মিলন নামে, আমি বলছি না ঢুকতে দিবেন না। হ্যাঁ, আমরা জেনে শুনে এই জিনিসটা করতে, মোহাম্মদ খারাপ হোক, ওটা আইএসডির মতো স্কুলে পড়ে, তাহলে কি জেনে শুনেই চাইতেছে খারাপ হোক, জানি মাকে ব্লেম করতে পারে, কারণ সবকিছু তো আমাকে ঘিরেই হয় ভাইয়া। মানে ভালো হলেও হবে বাবার নাম আর খারাপ হলে হবে মায়ের নাম, কিন্তু আমি তো আমার ছেলের হেল্প চাই। তার বাবা আজকে 2 বছর ধরে বাচ্চার খোঁজ নেয় না, 2 বছর ধরে একটা ফোন দেয় না। আপনারা
আমার বাসায় কিন্তু পুরুষ নেই কোনো, আমি, আমার ছেলে, আমার বুড়া মা, আমার কাজের মানুষ, একে একটু জুম্মা পড়াইতে লোক পাই না। তার বাবার 10-15টা বডিগার্ড, একজনকে তো একটু জুম্মা পড়ানো দিন পাঠাইতে পারে যে নিয়ে আসো আমার সাথে জুম্মা পড়বো। ওর বাবা তো দিল্লি থাকে না, থাকে ধানমন্ডি। আমি তো ওকে নামাজ রোজাও শিখাইতে পারি না। একটা হুজুর চাচ্ছি আজকে মনে হয় প্রায় 1 বছর, একটা হুজুর জোগাড় করে দিতে পারি না। এখন ছেলে হুজুর আমি কই খুঁজবো বলেন? আমি তো, আমাকে যদি সব করতে বলে না, আমি তো দেবই না যে 10টা হাত আমি সব পারবো। বাজার বলে না আমি করি, বাচ্চার স্কুল আনা নেওয়া আমি, বাচ্চার এভরিথিং যা লাগে আমি করি। আমি তো একটা মানুষ, আমার তো দিন শেষে শরীরটা খারাপ লাগে। সবকিছু আমার উপরে ছেড়ে দেয়, খালি বলবে যে আমি নাকি লোভী, টাকা খাওয়ার জন্য ছেলে পয়দা করছি। কিছু মহিলাদের গালাগালি করার জন্য এরা বলে আপনি নিজে টাকা খরচ করতে পারেন না, বাপেরটা চান কেন? আমি তো খরচ করতে চাইনি, তারা তো মামলা উঠানোর জন্য আমাকে বরিশাল থেকে নিয়ে আসছে যে মামলাগুলো উঠাও, আমি বাচ্চার প্রপার ওয়েতে খরচ করব। এবং আপনি যদি বলেন এত বড়টা ফিরিস্তে দিবে, এখন আপনারা একা একা কি ফিরিস্তে দেয় আমি তো জানি না, সব দেয়। তাহলে আমি এত লাইভ করতেছি, এত জার্নালিস্টদের বলতেছি, সবই আমি মিথ্যা বলতেছি? তাহলে আপনারা সামনাসামনি বসেন, সেটাও তারা বসে না। কি দেখায় জার্নালিস্টদের তাও আমি জানি না। কিন্তু আমি তো আর পারতেছি না। আমি 45 লাখ টাকা খরচ করছি এই মামলার পিছনে। আমি আমার গয়না বিক্রি করে, বাড়ি বিক্রি করে মামলা চালাইছি। আমি তার কাছে 1 টাকাও দাবি করি নাই যে আমার এই মামলাগুলো আমি উঠাচ্ছি, আমাকে 1 টাকা দেন। আমি বলছি বাচ্চার ভবিষ্যৎ করে দাও, আমার আর কিছু দরকার নাই। আচ্ছা আপু, আপনি বলেছিলেন বরিশালের আপনার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি বিক্রি করে আপনার স্বামীকে আপনি দিয়েছিলেন। জি, 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা দিয়েছিলেন এবং